আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে এক ব্যক্তির মাধ্যমে কোম্পানি করার একটি নতুন বিধান চালু করে, যেটিকে ওপিসি বা ওয়ান পার্সন কোম্পানিজ বলা হয়ে থাকে। তো এই ওপিসি সার্টিফিকেট দেখতে কিরকম হয়ে থাকে, এর মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কোন কোন পরিবর্তনগুলো এসেছে বা এর সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। এখানে আপনারা একটি ওপিসি বা ওয়ান পার্সন কোম্পানিজের সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এখানে সার্টিফিকেটের নম্বর, এবং এটি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 2020 সালের যে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে এই সার্টিফিকেট বা এই অফিসের বিধানটি নিয়ে আসে, সেটি এখানে লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ARF কনজিউমার অ্যান্ড ফুড প্রোডাক্টস অফিসি, এই নামটি। এখানে আগে যে আমাদের লিমিটেড কোম্পানির যে বিধানটি ছিল, শেষে শুধু লিমিটেড এলটিডি বা লিমিটেড থাকতো, এখানে শুধু অফিসি থাকবে, অর্থাৎ ওয়ান পার্সন কোম্পানিজ এই শব্দটি থাকবে। এবং এই সার্টিফিকেটে এটি আপনারা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দেখতে পাচ্ছেন। তো চলুন এখন আমরা মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটি দেখে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য কোম্পানি অ্যাক্ট 1994 এবং সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 2020 অনুসারে এ ওয়ান পার্সন কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স, অর্থাৎ এটি মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এখানে দেখতে পাচ্ছেন ARF কনজিউমার ফুড প্রোডাক্টস অফিসি। তো এখানে পূর্বের মতোই সবকিছু লিমিটেড কোম্পানির মতোই প্রায় সবকিছুই থাকে। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য কোম্পানি, তারপরে রেজিস্টার্ড অফিস শ্যাল বি সিচুয়েটেড ইন বাংলাদেশ, এবং এখানে অবজেক্ট ক্লজ, অর্থাৎ এই যে অফিসিটি এটি দিয়ে কি কি কার্যক্রম করতে পারবে সে সমস্ত কাজের তালিকাগুলো এখানে দেওয়া থাকে। এখানে আপনারা আপনাদের এই অফিসির আন্ডারে যে সমস্ত কাজ করতে চাচ্ছেন সেগুলো সব কিছু এখানে নিয়ে আসবেন। বর্তমানে এবং ভবিষ্যতে যে সমস্ত কার্যক্রমগুলো করতে চাচ্ছেন সব কিছু এই অবজেক্ট ক্লজে এখানে আপনারা রাখবেন। এখানে মোটামুটি আপনি 60টি ক্লজ পর্যন্ত আপনি দিতে পারবেন, আর জয়েন্ট স্টক থেকে 2টো ক্লজ অটোমেটিকলি দিয়ে দিবে। এরপরে দেখুন এখানে অথরাইজড ক্যাপিটাল কত। দ্য অথরাইজড শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি ইজ 25 লাখ, অর্থাৎ এই কোম্পানির অনুমোদিত মূলধন 25 লাখ টাকা, যা প্রত্যেকটি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা করে এবং টোটাল শেয়ারের পরিমাণ হচ্ছে 25,000। তার মানে এই কোম্পানির অনুমোদিত মূলধন হচ্ছে 25 লক্ষ টাকা। এখানে বলে নিচ্ছি ওপিসিতে অর্থাৎ ওয়ান পার্সেন্ট কোম্পানি যে সর্বনিম্ন মূলধনই আপনি দেখাতে পারবেন 25 লক্ষ টাকা, এর নিচে কিন্তু আপনি দেখাতে পারবেন না। লিমিটেড কোম্পানিতে যেমন দেখা যাচ্ছে যে 5 লাখ 10 লাখও কিন্তু অথরাইজড ক্যাপিটাল দেখানো যায়, কিন্তু এটিতে অথরাইজড ক্যাপিটাল সর্বনিম্ন 25 লক্ষ টাকাই দেখাতে পারবেন। একই সাথে পেইড আপ ক্যাপিটালও 25 লক্ষই দেখাতে হবে। এরপরে দেখুন এখানে যে ব্যক্তি এই কোম্পানির মালিক, অর্থাৎ একজন মালিক যে আফাজউদ্দিন, উনি ওনার ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার টিন সার্টিফিকেট, মোবাইল নাম্বার ইত্যাদি ওনার দেওয়া আছে। ওনার পজিশন হবে শুধু ডিরেক্টর। এখানে অফিসিতে একটা মৌলিক পরিবর্তন হচ্ছে, যে ব্যক্তি মালিক থাকবে তার পদ হবে শুধুমাত্র ডিরেক্টর অর্থাৎ পরিচালক, এবং তার সর্বনিম্ন পেইড আপ ক্যাপিটাল থাকতে পারবে 25 লক্ষ টাকাই। এখানে তার সিগনেচার এবং তার ছবি থাকবে। আর এখানে আরেকটি সংযোজন আছে, উনি হচ্ছে কিন্তু এই কোম্পানির একমাত্র মালিক, অর্থাৎ অফিসিতে এটাই একটা বেনিফিট যে একজনই ব্যক্তি এই কোম্পানির মালিক থাকবে। আর এখানে আরেকটি মজার ব্যাপার দেখতে পাচ্ছেন যে মোসাম্মদ রওশন আরা হচ্ছে ওনার নমিনি, অর্থাৎ আফাজউদ্দিনের নমিনি হিসেবে রওশন আরা এখানে তার ডিটেলস দেওয়া আছে, এবং তার সম্পর্ক হচ্ছে উনি স্ত্রী, অর্থাৎ এই আফাজউদ্দিনের স্ত্রী। এখানে মজার ব্যাপারটা হচ্ছে এটাই, এই অফিসিতে যদি কোনো কারণে আফাজউদ্দিন মারা যায়, সেক্ষেত্রে সাথে সাথেই এই রওশন আরা ডিরেক্ট মালিক হয়ে যাবে এই কোম্পানির, অর্থাৎ নমিনি হিসাবে মনোনীত ব্যক্তি হিসাবে এই রওশন আরাই কি হবে, এই আফাজউদ্দিনের স্থলাভিষিক্ত হবে। আর লিমিটেড কোম্পানির যে সমস্যাটি থাকে সেটি হচ্ছে আফাজউদ্দিন যদি মারা যাবে, সেক্ষেত্রে তার ওয়ারিশরা অর্থাৎ মুসলিম আইন অনুসারে বা যার যার ধর্মীয় আইন অনুসারে যারা উত্তরাধিকার হয়ে থাকে তারাই কিন্তু এই কোম্পানির উত্তরাধিকার হতো। কিন্তু অফিসিতে এই জটিলতাটি আর থাকছে না, সরাসরি নমিনি এখানে মালিক হিসাবে গণ্য হবে। এখানে যারা যারা উইটনেস আছে, যেমন শাহাদাত হোসেন শামীম অ্যাডভোকেট, তো তার ডিটেলস থাকবে, এবং মতিয়ার রহমান তার ডিটেলস এখানে আছে, এনআইডি নম্বর সহ টোটাল ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এরপরে আমরা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি। এখানে প্রিলিমিনারি থাকে, ইন্টারপ্রিটেশন অর্থাৎ ব্যাখ্যা থাকে, শেয়ার ক্যাপিটাল অর্থাৎ যে অ্যাজ ইউজুয়াল এখানে 25 লক্ষ টাকা আমাদের শেয়ার আছে, টোটাল 25,000 শেয়ারে বিভক্ত। তারপরে শেয়ার সার্টিফিকেট কিভাবে ইস্যু করা হবে ইত্যাদি ডিটেলসগুলো, ট্রান্সফার অ্যান্ড ট্রান্সমিশন, অর্থাৎ যদি আফাজউদ্দিন তার শেয়ার ট্রান্সফার করতে চায়, এখানে বলে নিচ্ছি আফাজউদ্দিন চাইলে কিন্তু তার শেয়ার
ট্রান্সফার করতে পারবে। সেটির বিধান কীরকম সেটি এখানে বর্ণনা দেওয়া আছে। তারপরে ইনক্রিজ অফ শেয়ার ক্যাপিটাল, সে যদি চায় যে 25 লাখ টাকা থেকে তার শেয়ার এখন 1 কোটি করবে বা 2 কোটি করবে, সেটা কিভাবে করবে সে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তারপরে টাকা কিভাবে দান নিবে, অর্থাৎ এই অফিসে কিভাবে টাকা দান নিবে সে সমস্ত। তারপরে জেনারেল মিটিং, তারপরে ডিরেক্টর, এখানে ডিরেক্টরের কথা বলা আছে যে এখানে একজন সর্বোচ্চ ডিরেক্টর থাকতে পারবে। আর আমরা জানতাম লিমিটেড কোম্পানিতে কিন্তু 2 থেকে 50 জন পর্যন্ত শেয়ার হোল্ডার একই সাথে ডিরেক্টরও থাকতে পারে। তো এখানে আমাদের কেবলমাত্র একজনই ডিরেক্টর থাকবে, অর্থাৎ অফিসিতে একজন মাত্রই ডিরেক্টর থাকা যাবে। পাওয়ার অফ ডিরেক্টর, যে ডিরেক্টর ব্যক্তি ওনার কি কি পাওয়ার এখানে হোল্ড করতে পারবে বা কি কি পাওয়ার এক্সারসাইজ করতে পারবে সে সমস্ত পাওয়ারগুলো তথ্য এখানে দেওয়া থাকবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি খুব সাবধানে আপনারা করবেন। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু একজনই ডিরেক্টর সেই ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করবে। এরপরে ডিভিডেন্ড এবং রিজার্ভ কিভাবে রাখা হবে, অর্থাৎ কত টাকায় আয় হলে কত টাকা অফিসের জন্য রাখা হবে, কত টাকা রিইনভেস্টমেন্ট করা হবে বা এই সমস্ত ডিসিশনগুলো কিভাবে নেওয়া হবে সেগুলো এখানে থাকবে। তারপরে ক্যাপিটালাইজেশন অ্যান্ড রিজার্ভ, এই সমস্ত তথ্য। তারপরে অ্যাকাউন্টস অ্যান্ড অডিট, কিভাবে অডিট করা হবে ইত্যাদি। ইন্ডেমনিটি অর্থাৎ দায় মুক্তি কিভাবে হবে। তারপরে এসকেআরসি অর্থাৎ কিভাবে এই কোম্পানির তথ্যগুলো সংরক্ষণ করা হবে, অর্থাৎ গোপনীয়তা রক্ষা করা হবে। আরবিট্রেশন হচ্ছে যদি কোনো কনফ্লিক্ট রাইজ করে থার্ড পার্টি বা আদার্স কোনো কোম্পানির সাথে বা অন্য কোনো অফিসের সাথে, সেক্ষেত্রে কিভাবে আরবিট্রেশন বা মীমাংসা করা হবে সেই ব্যাপারটা এখানে দেওয়া আছে। উইন্ডিং আপ অর্থাৎ বিলুপ্তি যদি করা হয় এই অফিসটিকে, সেটি কিভাবে বিলুপ্তি করা হবে। তো এই হচ্ছে মোটামুটি একটি অফিসির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের টোটাল ডিটেলসগুলো। আপনাদের যদি এই ব্যাপার নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করবেন। অফিসি করার ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01714543232। তো আপনারা যারা একক ব্যক্তি হিসাবে কোম্পানি করতে চাচ্ছেন, যারা লিমিটেড করতে চাচ্ছেন না, লিমিটেডের বিভিন্ন জটিলতার কারণে, তাদের জন্য সর্বোত্তম হচ্ছে অফিসি। এক্ষেত্রে অফিসি করলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই নামের একটি লিগ্যাল প্রোটেকশন পাচ্ছেন, অর্থাৎ কেউ বাংলাদেশে এই নামটি ব্যবহার করে কোনো ব্যবসা অপারেট করতে পারবে না, ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবে না। সুতরাং যারা লিমিটেড করতে ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু অফিসি বেস্ট অপশন। এখনো পর্যন্ত যেহেতু আমাদের দেশে অফিসির কনসেপ্টটা অতটা মানুষের কাছে পৌঁছায়নি, যখন এটি পৌঁছে যাবে, দেখুন যখন লিমিটেড কোম্পানি এসেছিল তখনও কিন্তু মানুষ লিমিটেড জানতো না, বলতো যে কি লিমিটেড কি লিমিটেড কি। এখন যেহেতু অফিসি এসেছে এখন হয়তো বা কেউ জানবে না, কিন্তু আগামী 2-4 বছরের ভিতরে কিন্তু অফিসি খুব জনপ্রিয়তা নিয়ে নিবে। ইভেন পৃথিবীর অনেক দেশেই কিন্তু অফিসি খুবই জনপ্রিয়। তো আপনারা যারা চাচ্ছেন যে একক ব্যক্তি হিসাবে একটি প্রতিষ্ঠান করবেন এবং সেই প্রতিষ্ঠানটিকে একটি লিগ্যাল প্রোটেকশনের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন, একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু অফিসির চাইতে আর উত্তম কিছুই নেই। তো আশা করি এই যদি অফিসি নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চাইলে কমেন্টেও আপনাদের প্রশ্নটি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।